সন্ধ্যা নামার সাথে সাথে চারপাশটা কেমন নিস্তব্ধ হয়ে গেল নিমেষেই। ভ্যান রিক্সা তো দূর, পায়ে হেঁটেও কোনো মানুষ চলাচল করছে না এই রাস্তা দিয়ে। বেশ কিছুক্ষণ ধরে রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে মিনতি আর কানাই। তাদের দুজনের চোখ দুটো রাস্তার এদিক সেদিকে তাকিয়ে কিছু একটা খুঁজছে যেন। একে তো সন্ধ্যা নামতেই অন্ধকারে ছেয়ে গেছে চারিদিক, তার উপর আকাশটাও কেমন যেন ঘুমট বেঁধে কালো হয়ে আছে। দেখে বোঝাই যাচ্ছে যখন তখন আকাশ ভেঙে বৃষ্টি নামবে এই ধরনীর বুকে। কানাই শান্তভাবে দাঁড়িয়ে থাকলেও মিনতিকে দেখে অশান্ত লাগছে বেশ। তার চোখে মুখে ক্লান্তি এবং অসুস্থতার ছাপ স্পষ্ট। প্রায় ঘন্টাখানেকের বেশি সময় ধরে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে কানাই আর মিনতি। একটা ভ্যান বা রিক্সার আশায় রাস্তার পাশে দাঁড়িয়ে আছে তারা দুজন। এতটা সময় পার হলেও কোনো ভ্যান পেল না তারা। এরই মধ্যে আকাশ ভেঙে বৃষ্টি নামলো ঝরঝর করে। এতে আরো বিরক্ত হয়ে গেল মিনতি। ধুর ধুর ধুর, এমনি করে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার মাজা একেবারে ভেঙে যাচ্ছে। তার উপরে নামলো আবার এই মরার মতো বৃষ্টি। তোমাকে কতবার বললাম চলো হেঁটে রওনা দিই, তুমি তো আমার কোনো কথাই শুনবে না মিনতি। এখন থাকো এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে। বলি, আমার শরীরটা তো খারাপ নাকি, সেটা তো ভালো করেই জানো তুমি। 2 কদম হেঁটে যাওয়ার মতো শক্তি কি আমার শরীরে আছে যে আমি তোমার সাথে হেঁটে যেতাম? হয়েছে বুঝেছি, হাঁটতে না পারলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজো, সমস্যা তো নেই। অযথা কথা শোনাচ্ছ কেন? আমি কি কথা শোনালাম গো, শুধু বললাম আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। একটু চুপ করো তো মিনতি। একদিকে কোনো ভ্যান রিক্সা পাচ্ছি না, আর এদিকে তোমার জ্ঞানার মাথাটা ধরে গেল। কানাইয়ের কথা শুনে সাথে সাথে চুপ করে দাঁড়িয়ে থাকলো মিনতি। এদিকে ক্রমেই ভারী হতে লাগলো বৃষ্টির ফোঁটা। বৃষ্টির ঝরঝর শব্দ যেন মুখরিত করে তুললো চারিদিক। কি হলো কি, একেবারে চুপ হয়ে গেলে কেন? আমি কোন দিকে যাব বলো তো? আমি কথা বললেও দোষ, আর না বললেও দোষ। গিন্নি, এভাবে রাগ করছো কেন বলো তো? এই পরিস্থিতি দেখছো না কেমন? মাথাটা ঠিক থাকে বলো। এই জন্যই বলেছিলাম আজ বেরোনোর দরকার নেই, তা শুনলে না তো আমার কথা। এবার হলো তো, থাকো এভাবে মাঝ রাস্তায় ঠায় দাঁড়িয়ে। এই বুঝলে গিন্নি, ওদিক থেকে কোনো গাড়ি আসছে বোধহয়। ওই দেখো, ছোট একটা আলো রেখা ভেসে আসছে দূর থেকে। সত্যি? তুমি সত্যি বলছো গো? দুজনের মাঝে একটা ক্ষীণ আশা জেগে উঠল মুহূর্তের মধ্যে। সেই গাড়ির আশায় অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো তারা। হারানের গরুর গাড়ি কানাইয়ের সামনে আসতেই খুশিতে চোখ জল করে উঠল মিনতি। গলা চড়িয়ে চিৎকার করে গাড়ি থামাতে বলল কানাই। ও দাদা, বলছি গাড়িটা একটু দাঁড় করান না, আমরা এই মাঝ রাস্তায় ভীষণ বিপদে পড়ে গেছি যে। ও দাদা, আরে দয়া করে একটু দাঁড়ান না। কানাইয়ের চিৎকার শুনে গরুর গাড়ি তাদের সামনে এনে দাঁড় করায় হারান। কানাই আর মিনতি হারানের গাড়ি দাঁড় করানো দেখে ভীষণ খুশি হয়ে যায়। আপনি আমাদের বাঁচালেন দাদা, এই যে একটা বিপদে পড়েছিলাম সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু দাদা, আপনার এই বৃষ্টির মধ্যে এখানে দাঁড়িয়ে আছেন কেন? আর বলবেন না দাদা, প্রায় 2 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে কত খুঁজলো, একটা ভ্যান রিক্সাও পেলুম না, তাই বাধ্য হয়ে এখানেই দাঁড়াতে হলো। তা এতক্ষণ দাঁড়িয়ে না থেকে হাঁটা তুললেই তো গন্তব্যস্থলে পৌঁছে যেত। কি অদ্ভুত লোক মশাই আপনারা। আসলে কি বলুন তো দাদা, আমি খুব অসুস্থ, হাঁটুতে ভীষণ ব্যথা, তা 2 পাচে হেঁটে যাব এমন জো নেই। তা বলছিলাম কি দাদা, আপনি যদি আমাদের একটু নিয়ে যেতেন আমাদের ভীষণ উপকার হতো। আরে না, আমি আপনাকে নিতে পারবো না। আমার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, মেয়েটা আমার জন্য অপেক্ষা করে বসে আছে। তাছাড়া এই বৃষ্টির মধ্যে আমি এতক্ষণ থাকতে পারবো না। দাদা, আমাদের এই বিপদে ফেলে যাবেন না দাদা, একটু দয়া করুন দাদা। প্রয়োজনে আপনাকে আমরা 3 গুণ বেশি ভাড়া দেবো দাদা, আমাদের নিয়ে চলুন দাদা। সম্ভব না দাদা, মাফ করবে।
হারান গাড়ি চালাতে যাবে এমন সময় মিনতি কেঁদে উঠল। মিনতির কান্না দেখে অবাক হয়ে গেল হারান। দাদা দাদা, আমি একজন মেয়ে মানুষ, আমাকে এভাবে বিপদে ফেলে যাবেন না দাদা। এভাবে আমাদের বিপদে ফেলে গেলে আপনার যে পাপ লাগবে। আরে আরে আরে, কি করছেন? এভাবে কাঁদবেন না। মেয়ে মানুষের কান্না আমার আবার সহ্য হয় না। আমাদের একটু নিয়ে যান না দাদা। ঠিক আছে ঠিক আছে, চলুন। হারান রাজি হতেই আনন্দের ঝিলিক ফুটে উঠল কানাই আর মিনতির চোখে মুখে। নিশিগন্ধা গ্রামের ছোট্ট একটা কুঁড়ে ঘরে বাস করে হারান। গরুর গাড়ি চালিয়ে তার এবং স্ত্রী সন্তানের জীবিকা নির্বাহ করে সে। হারানের স্ত্রী সরলা ও কন্যা রূপা তার জন্য কুঁড়ে ঘরে অপেক্ষারত। ছোট্ট রূপা বাবার জন্য চিন্তিত হয়ে বারবার মায়ের কাছে জানতে চাইছে তার বাবা কখন আসবে। ও মা, বাবা এখনো আসছে না কেন? আসবে রে মা, আসবে। সেই তখন থেকে শুধু বলছো আসবে, রাত নেমে এলো, বাবার কখন আসবে মা? আসলে তোর বাবা কাজের জন্য অনেকটা দূরে গিয়েছে তো, তাই তার আসতে দেরি হচ্ছে কিছুটা। তুই কিছু চিন্তা করিস না মা, দেখবি আর কিছুক্ষণের মধ্যেই চলে এসেছে তোর বাবা। কিন্তু মা, বাবা তো এর আগে কখনোই এমন দেরি করেনি, তাহলে আজ কেন করছে? ওই যে বললাম না, বাবা আজ একটু বেশি দূরে গিয়েছে গাড়ি নিয়ে। আর দেখছিস না বাইরে কেমন বৃষ্টি পড়ছে, এর মধ্যে আসবে কি করে? হ্যাঁ মা, বাইরে অনেক বৃষ্টি পড়ছে, আর সেই জন্যই তো বাবার জন্য আমার অনেক চিন্তা হচ্ছে। ওরে আমার বাবা আদরি মেয়ে রে, বলি ছোট্ট মাথায় এত চিন্তা করতে বলেছে কে? কাউকে বলতে হবে কেন? আমি নিজে থেকেই আমার বাবার জন্য চিন্তা করছি। হয়েছে হয়েছে, তোকে আর এত চিন্তা করতে হবে না। এবার ঘুমিয়ে পড় দেখি, খানিক বাদেই তোর বাবা বাড়ি আসবে। সত্যি মা? সত্যি বাবা খানিক বাদেই বাড়িতে আসবে? হ্যাঁ রে মা, হ্যাঁ, খানিক বাদেই তোর বাবা বাড়িতে আসবে। মায়ের আশ্বাসে ছোট্ট রূপা আশ্বস্ত হলেও সরলার মনে কেমন একটা ভয় কাজ করতে লাগলো গোপনে। কিন্তু সে ভয়টা রূপাকে কিছুতেই বুঝতে দিল না সরলা। মানুষটা কি সত্যিই কোনো কাজে আটকে গিয়েছে, নাকি নাকি কোনো বিপদে পড়েছে? আমার মনের ভেতর এমন আনচান আনচান করছে কেন? হায় বিধাতা, বিধাতা তুমি মানুষটাকে রক্ষা করো, সে ছাড়া যে আমাদের আর কেউ নেই। মায়ের শুকনো মুখ দেখে বিচলিত হয়ে উঠল রূপা, কিন্তু মাকে আর কিছু বলার সাহস পেল না সে। গলার মধ্যে আটকে গেল যেন সমস্ত শব্দগুলো। তার বুকের ভেতর জমে উঠল এক অজানা ভয় আর কষ্ট। কেবলই নিঃশব্দে মায়ের মুখের দিকে তাকিয়ে রইল ছোট্ট রূপা। বলছিলাম যে দাদা, আপনারা কোথায় যাবেন? আমায় তো আপনারা কিছুই বললেন না। আপনি গাড়ি চালাতে থাকুন, আমরা বলছি। কি আশ্চর্য, আমি আন্দাজে কোন দিকে যাব বলুন তো? রেগে যাচ্ছেন কেন দাদা? আপনি এগোতে থাকুন না, সামনে রাস্তা ধরে চলুন, সময় এলে আমরাই আপনাকে বলবো কোন দিকে যেতে হবে। হারান আর কোনো কথা বলল না, নীরবে সামনের দিকে গাড়ি এগিয়ে নিয়ে যেতে লাগলো সে। নীরব থাকলেও মনে মনে ভীষণ বিরক্ত হলো হারান। বলছিলাম যে দাদা, এই সামনে গিয়ে ডানে মোড় নেবেন, কেমন? কিন্তু দিদি, আমি তো ওদিকে যেতে পারবো না, আমার বাড়ি সোজা পথ ধরে, বাঁকা পথে আমি এখন কিছুতেই যাব না। তা বললে কি করে হবে বলুন তো দাদা? আমাদের যখন পৌঁছে দেবার দায়িত্ব নিয়েছেন, তখন যত কষ্টই হোক আপনাকে তো আমাদের পৌঁছে দিতেই হবে। তাও বটে। তা দিদি, এত রাতে আপনারা যাবেনই বা কই? চৈতন্যপুর গ্রামে যাব দাদা, আমার মাসির বাড়ি সেখানে। সে কি দিদি, ওই গ্রামে তো মানুষজনের তেমন একটা বাস নেই, সেখানে গিয়ে আপনারা করবেন কি? কে বলেছে নেই? আলবাদ আছে। আপনি কথা কম বলে গাড়ি চালান তো। হারান আবারও নীরব হয়ে গাড়ি চালাতে থাকলো আপন মনে। কানাই আর মিনতি মৃদু হেসে বসে থাকলো হারানের গাড়িতে।
রাস্তার পাশের ছোট্ট একটা চায়ের দোকানের সামনে আটকা পড়েছে নিমাই ও বলাই। বেশ খানিকক্ষণ ধরেই তারা সেখানে দাঁড়িয়ে। হঠাৎ করেই তাদের সামনে হারানের গরুর গাড়ি চলে আসে। হারানের গাড়ি দেখেই খুশি হয়ে যায় নিমাই ও বলাই। তারা চিৎকার করে হারানকে ডাকতে থাকে। ও দাদা, গাড়িটা একটু দাঁড় করান না, আমরা যে ভীষণ বিপদে পড়েছি। ও দাদা, একটু দাঁড়ান না। দাদা, আপনারা কি আমায় ডাকছিলেন? হ্যাঁ দাদা, আমরা আসলে আপনাকেই ডাকছিলাম। মানে বলছিলাম যে আপনাদের একটু ওই গাড়িতে আমাদের নিয়ে যান না। কিন্তু দাদা, আমার গাড়িতে তো আরও দুজন আছে, আপনারা কিভাবে গাড়িতে উঠবেন? একটু দেখুন না দাদা, যদি আমাদেরও সেখানে নিতে পারেন তাহলে খুব উপকার হবে দাদা। ঠিক আছে দাদা, আসুন। আপনি আমাদের বাঁচালেন দাদা। নিমাই আর বলাই গাড়িতে উঠে বসলো। সেখানে আগে থেকেই বসে আছে কানাই ও মিনতি। হারান আবারও গাড়ি চালানো শুরু করতেই অদ্ভুত এক শব্দ হলো গাড়ির চাকায়। মনে হলো যেন গাড়ির নিচ থেকে কেউ আঁচড় কাটছে লম্বা নখ দিয়ে। হারানের গাড়ি ধীরে ধীরে সামনে এগোতে লাগলো অন্ধকার রাস্তা দিয়ে। বলছিলাম যে দিদি, আপনার মাসির বাড়ি যেতে আর কতক্ষণ লাগবে? এই আর একটু দাদা, ওই সামনে পথটা ধরে এগোতে থাকেন। কিন্তু দিদি, ওদিকে তো শুধু ঝোপঝাড়। হ্যাঁ হ্যাঁ, ওদিকেই। হারানের কথা শুনে একে অপরের দিকে তাকায় নিমাই আর বলাই। হ্যাঁ রে বলাই, এই গরুর গাড়িওয়ালা কি পাগল টাগল নাকি রে? গাড়িতে উঠে কি কোনো ভুল করলাম? হ্যাঁ, আমিও তো কিছু বুঝতে পারছি না রে। আচ্ছা, দেখি কতদূর কি হয়। এছাড়া তো আর কোনো উপায়ও নেই রে। হঠাৎ করে মাঝ রাস্তায় এসে থেমে গেল হারানের গাড়ি। এ কি দাদা, এই মাঝ রাস্তায় গাড়ি থামালেন কেন? দাদা, বিশ্বাস করুন, আমি গাড়ি থামাইনি। হঠাৎ করেই দেখি গরুগুলো দাঁড়িয়ে গেল, আর তারা কিছুতেই পা তুলছে না। বললেই হলো নাকি, গরু কেন পা তুলবে না শুনি? এমন সময় অদ্ভুত এক হাসির শব্দ ভেসে এলো তাদের সামনে। সেই সাথে বিদঘুটে মাংস পচা গন্ধ। এ হাসির শব্দ কোথা থেকে আসছে? তোমরাও কি শুনতে পাচ্ছ এ হাসির শব্দ? এই গন্ধটা কিসের? এদিক সেদিক আতঙ্কিত হয়ে তাকাতে থাকে নিমাই আর বলাই। হারান লক্ষ্য করলো মিনতির মুখটা কেমন যেন বদলে যাচ্ছে। সে অবাক হয়ে গেল মিনতিকে দেখে। এ কি দিদি, আপনার মুখটা এমন বদলে যাচ্ছে কেন? আপনি কে? আপনি কে বলুন তো? আমি মিনতি রে হারান, আমাকে তুই চিনবি না? আচ্ছা দাদা, আপনি দিদি দিদি বলে ডাকছেন কাকে? সেই কখন থেকে শুনছি আপনি কাকে যেন দিদি দিদি করছেন। এখানে তো কোনো দিদি নেই। কি বলছেন দাদা? গাড়িতে তো আরও দুজন মানুষ আছে, একজন দাদা আর অন্যজন তার স্ত্রী। আপনাদের আগে তারা আমার গাড়িতে উঠেছে। বলছেন কি দাদা? কিন্তু গাড়িতে তো আমরা দুজন ছাড়া আর কেউ নেই। মানে? তার মানে কি? হারানের আর বুঝতে বাকি রইল না এই কানাই আর মিনতি কে। বুঝতে পারলেও আর কিছুই করার ছিল না। ততক্ষণে মিনতি আর কানাই তাদের আসল রূপে ফিরে এসেছে। কিরে হারান, আমাকে দেখে ভয় পেয়ে গেলি নাকি রে? ভয় পাসনি, ভয় পাসনি। তোমরা কারা? আর তোমরা আমার কাছে কি চাও? আমরা অশুভ আত্মা রে। প্রতিদিন রাতের বেলা বানর রূপে আমরা আমাদের খদ্দের খুঁজতে বের হই। ভাগ্যক্রমে তুই আজকে আমাদের খদ্দের হয়ে ধরা দিলি, আর তোর সাথে সাথে আরো দুজনকে আমরা পেয়ে গেলাম।
তুমি ঠিকই বলেছ গিন্নি, আজ আমরা দুজনে মন ভরে মাংস খাবো, রক্ত খাবো। কানাই আর মিনতির অদ্ভুত চেহারা এবং ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনে ভয় পেয়ে গেল হারান, নিমাই ও বলাই। তারা বুঝে গেল আজ তাদের জীবন এদের হাতেই শেষ হবে। বলাই, আমাদের এক্ষুনি পালাতে হবে। শিগগিরই পালা বলাই, শিগগিরই পালা। হ্যাঁ হ্যাঁ রে নিমাই, আমরা কি এদের হাত থেকে পালিয়ে বাঁচতে পারবো? কিন্তু কিন্তু আমাদের তো বাঁচার চেষ্টা করতে হবে। তোরা আজ আমাদের হাত থেকে কিছুতেই পালাতে পারবি না। যেখানেই পালাবি সেখানেই আমরা গিয়ে উপস্থিত হব। হারান, নিমাই, বলাই সামনের দিকে দৌড়তে থাকে। তারা যতই দৌড়ায় ততই তাদের কানে ভেসে আসে মিনতি ও কানাইয়ের ভয়ঙ্কর হাসি। তারা দৌড়তে দৌড়তে একটা ঝোপের কাছে গিয়ে থেমে যায়। হারান, নিমাই, বলাই হাঁপাতে হাঁপাতে সামনের দিকে তাকিয়ে দেখতে পায় তাদের সামনে কানাই ও মিনতি দাঁড়িয়ে। এবার তারা শুধু মানুষের রূপ নয়, বরং প্রকৃত ভূতের রূপ ধারণ করেছে ভয়ঙ্করভাবে। তাদের চোখ জ্বলজ্বল করছে লাল আলোতে, মুখ বিকৃত, মুখে কালো দাগ এবং তাদের মুখে ভয়ঙ্কর হাসি। তোরা কি ভেবেছিস তোরা এভাবে আমাদের হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি? এখানে ওখানে সেখানে যেখানে যাবি সেই সবখানে আমাদের পাবি রে। আমাদের মেরো না, মেরো না, আমাদের মেরো না, মেরো না, আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, আমাদের ছেড়ে দাও। তাহলে আমাদের কেন ধরেছো? আমাদের কোনো ক্ষতি করতে হয় না রে। আমাদের যাকে ভালো লাগে তাকেই ধরে মট মট করে খেয়ে ফেলি। কিন্তু আমরা তো তোমার খদ্দের নই, তোমার খদ্দের ওই হারান। তোমরা ওকে ধরো, আমাদেরকে যেতে দাও, দয়া করে আমাদেরকে যেতে দাও। তবে আজ তোকেই আগে খাবো। এই বলে কানাই নিমাইয়ের দিকে এগিয়ে যেতেই নিমাই ভয়ে চিৎকার করে ওঠে, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, ওরা আমাদের মেরে ফেলছে, বাঁচাও। কেউ বাঁচাবে না তোদের। তোরা কি ভেবেছিস তারা তোদের বাঁচাতে এসে নিজেরা মরবে? নিমাই, আমাদের আবারও পালাতে হবে। তোমরা যে মন্ত্র যেন মনে মনে পাঠ করতে থাকো আর পালাও, আমিও পালাচ্ছি। তারা প্রাণপণে দৌড়তে থাকে। তাদের পেছন পেছন ছুটছে মিনতি ও কানাই। মৃত আত্মার পদশব্দ হয়ে কানে বাজছে যেন তাদের প্রতিটি পদশব্দ। বলাই, নিমাই, হারান মনে মনে মন্ত্র উচ্চারণ করতে করতে দৌড়চ্ছে। ভোরের আলো ফুটতেই কানাই আর মিনতির আত্মা তারা মিলিয়ে যেতে হাঁপ ছেড়ে বাঁচল নিমাই, বলাই ও হারান।